ওকে, সো তাহলে আমরা আজকের লেকচার শুরু করি। তো এখন ইএমএফ কি জিনিস এটা আমরা অলরেডি জানতাম আগেই, তাই তো? ইএমএফ টা কি ছিল এসাস? Electromotive force, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা কি, যে এটা হলো আমাদের power একটা supply. সেল বা একটা পাওয়ার সাপ্লাই যতটুকু ভোল্টেজ সাপ্লাই করে ওটাকে আমরা কি বলি? ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই, তাই না? ওকে, Hmm. তাহলে ব্যাপারটা হলো এরকম যে কাজটা কি, আমাদের নরমালি সার্কিট এরকম ভাবে অপারেট করে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করা যাবে। সাপোজ আমি একটা সার্কিট ড্র করলাম, দিস ইজ মাই সেল। এখানে একটা অ্যামিটার, এখানে একটা ফিক্স রেজিস্টর দিলাম। এখন এই হলো আমার সার্কিট, এই ফিক্স রেজিস্টর, এটার নাম হলো আর। ওকে, সো এখন এই জিনিসটা বলো তো যাবে, যে আমি যদি এইখানে একটা ভোল্ট মিটার অ্যাড করি, ঠিক আছে? আমি যদি এখানে একটা ভোল্ট মিটার অ্যাড করি, এই ভোল্ট মিটার আমাকে কিসের রিডিং দিবে বলো তো? EMF reading. ইএমএফ এর রিডিংটা দিবে, এটা আমরা নরমালি ভাবি, কিন্তু এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি খেয়াল করো তো। আমাদের ভোল্ট মিটার যেই দুইটা পয়েন্টে কানেক্ট করা থাকে, হ্যাঁ, কোন দুইটা পয়েন্টে, যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্ট মিটার কানেক্ট করা। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার আগ পর্যন্ত ইলেকট্রন যতটুকু, সরি, এই জায়গাটা আর এই দুইটা পয়েন্টের মাঝখানে যতটুকু পটেনশিয়াল ডিফারেন্স হবে, ওই জিনিসটা রিডিং এ আমরা পাবো না বলো তো যাবে? ওকে, সো এর জন্য এই জিনিসটাকে মাঝে মাঝে এই নাম দিয়ে বলা হয়, এন্ড এইটা দিয়ে বললে আমাদের সবচেয়ে সেফ একটা টার্মিনোলজি ইউজ করা হয়, যে কি দেখো, এটা হলো, সরি, এটা কি করতেছে, পজিটিভ টার্মিনালের থেকে, পজিটিভ টার্মিনালের পর থেকে নেগেটিভ টার্মিনালের আগ পর্যন্ত, নাকি পজিটিভ টার্মিনালের থেকে শুরু, নেগেটিভ টার্মিনালে এসে শেষ। সো এর জন্য এই যে আমাদের ভোল্ট মিটারটা যে রিডিংটা দিবে, এই ভোল্ট মিটারের এই রিডিংটা বা এই ভোল্টেজটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, উই কল দিস ভোল্টেজ অ্যাজ টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, or টার্মিনাল ভোল্টেজ বলা হয়। সো এই জিনিসটা আমরা লিখি, যে এখানের মধ্যে কাজটা কি, the voltmeter will read, sorry, টার্মিনাল পিডি। টার্মিনাল পিডি বলতে আমরা কি বুঝাইতেছি? ইট ইজ দ্য voltage used up by the circuit components। ঠিক আছে, যে আমাদের পজিটিভ টার্মিনাল থেকে বের হওয়ার পর থেকে নেগেটিভ টার্মিনালে আসার আগ পর্যন্ত যতগুলি কম্পোনেন্ট থাকবে, ওই কম্পোনেন্ট গুলিকে কি করবে, ভোল্টেজ দিবে না, যে তাদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। সো তুমি জাবের ফার্স্টে যে অ্যানসারটা দিছো, তোমার অ্যানসারে কোনো ভুল নাই। যে তোমাকে জিজ্ঞাসা করছি এই যে ভোল্টমিটারটা অ্যাড করা আছে, ভোল্টমিটারটা কিসের রিডিং দিবে, তুমি যতটুকু জানো এতদিন পর্যন্ত, এইখান থেকে তুমি তোমার অ্যানসারটা দিছো কি ইএমএফ এর রিডিং দিবে। ইয়েস, এইটা আমরা অ্যাজিউম করি বা এইটা আমরা নরমালি ভাবি, যে কি হয়, পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করবে, এই পুরা ভোল্টেজটাই কি পাবে, সার্কিটের বাকি কম্পোনেন্টরা পাবে। কিন্তু সারপ্রাইজিংলি যে জিনিসটা দেখা গেছে, যে নরমালি তোমার কাছে কি মনে হইতে পারে যাবে, তুমি যে জিনিসটা বলছো ওই জিনিসটাতে কোনো ভুল নাই। যে এখানের মধ্যে কি, এটা হলো ভোল্টেজ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই, which is also known as EMF, তাই তো? should be equal to what, টার্মিনাল পিডি, নাকি যাবে? হ্যাঁ, এটা হওয়ার কথা।
এটা আমরা নরমালি এমন ভাবেই ক্যালকুলেশন করে আসছি এতদিন পর্যন্ত। সো তাহলে what we normally assume or what we normally expect যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করতেছে that voltage will be equal to the terminal potential difference V term or normally just V দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, or এটাকে আরেকটা কথা বলা যায় মাঝে মাঝে V লোড, যে আমাদের সার্কিটের যে কম্পোনেন্ট গুলি থাকে, যে রেজিস্টরটা লাগানো, এই রেজিস্টরটাকে মাঝে মাঝে এমন টার্ম দেখবা যে লোড রেজিস্টর নামে এটাকে রেফার করা হয়। সো যে জিনিসটা বারবার করে বলতেছে একটা জিনিস, যে এতক্ষণ পর্যন্ত তোমাদের যতটুকু ইলেকট্রিসিটির নলেজ আছে এই পর্যন্ত জাবেরের অ্যান্সারে কোনো ভুল নাই। যে জাবের নরমালি কি এক্সপেক্ট করে, সেলের রেটিং যত লিখা, যে মনে করে একটা সেল লিখা আছে যে এই সেল 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করে, ঠিক আছে। সো সেল 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করে মানে সেলের ইএমএফ কত যাবে, 6 ভোল্ট। সো হোয়াট উই উইল এক্সপেক্ট, যে যদি আমরা ভোল্টমিটারটাকে এমন একটা পজিশনে অ্যাড করি যে টার্মিনাল পিডি, যে ব্যাটারির এক এন্ড থেকে আরেক এন্ড পর্যন্ত আমরা ভোল্টমিটার অ্যাড করলাম, সো আমরা এখানে থেকে কিসের রিডিং পাবো, ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে বের হওয়ার পর থেকে নেগেটিভ টার্মিনালে আসার আগ পর্যন্ত। পজিটিভ টার্মিনাল থেকে বের হওয়ার পর থেকে নেগেটিভ টার্মিনালে আসার আগ পর্যন্ত মানে কি রিক্তি, যে পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে ঘুরে নেগেটিভ টার্মিনালে আসার আগ পর্যন্ত কি করবে, সার্কিটের যতগুলি কম্পোনেন্ট আছে সবগুলি কম্পোনেন্টের ভিতর দিয়ে পাস করে আসবে না, বলতো রিক্তি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে আমাদের কি পাওয়ার কথা, সেল তার রেটিং যেটা লিখা যে 6 ভোল্ট লিখা, সো তাহলে আমাদের টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সের রিডিংটা কত পাওয়ার কথা, 6 ভোল্ট আসার কথা না। বাট সারপ্রাইজিংলি উই ডোন্ট গেট দ্যাট এক্সাক্ট 6 ভোল্ট ভোল্টেজ। মনে করো ফর এক্সাম্পল আমরা যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে এক্সাম্পল দেই, কি হয়, পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ হলো অ্যাকচুয়াল ইএমএফ হলো 6 ভোল্ট, এটাতে কোনো প্রবলেম নাই, ব্যাটারি ফুললি চার্জ করা ব্যাটারি, তার ঠিকই ক্যাপাবিলিটি কত 6 ভোল্ট সাপ্লাই করার, এন্ড ইট ইজ অলসো সাপ্লাইং 6 ভোল্ট। সো এটা 6, কিন্তু তোমার ভোল্টমিটারে রিডিং আসতেছে 5.7। এইটা কিভাবে হইলো, আমি সাপ্লাই করতেছি 6 ভোল্ট কিন্তু আমি পাচ্ছি কত, 5.7 ভোল্ট। সো তাহলে বাকি যে 0.3 ভোল্ট আমার মিসিং, এই 0.3 ভোল্টটা কোথায় যাচ্ছে, এটা একটা কোয়েশ্চেন থেকে যায় না যাদের, যে আমাদের টার্মিনাল পিডিটা তো ইএমএফ এর সমান হওয়া উচিত, এন্ড নরমালি এটা আমরা ধরেই ক্যালকুলেশন গুলি করি, যে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে অন্য কিছু বলে দিবে ইনফরমেশন, ততক্ষণ পর্যন্ত আমরা কি ধরবো, পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করে টার্মিনাল পিডি ততই হবে, যে ইএমএফ ইজ ইকুয়াল টু টার্মিনাল পিডি, দ্যাট ইজ অলওয়েজ আওয়ার অ্যাজাম্পশন অর দ্যাট ইজ অলওয়েজ দ্য ওয়ে টু ডু দ্য ক্যালকুলেশন। কিন্তু এখানের মধ্যে আমরা কি দেখতেছি, পাওয়ার সাপ্লাইয়ের অ্যাকচুয়াল ইএমএফ হলো 6, অ্যাকচুয়াল ইএমএফ হলো 6, আর এখানের মধ্যে টার্মিনাল পিডি কত, টার্মিনাল পিডি হলো 5.7 ভোল্ট। সো তাহলে বাকি 0.3 ভোল্ট পাওয়ার সাপ্লাই যে সাপ্লাই করতেছে এটা কোথায় যাচ্ছে, এই জিনিসটা আমাদের একটা কোয়েশ্চেন থেকে যায়। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য সায়েন্টিস্টরা যখন নাকি রিসার্চ করতেছে আর এই জিনিসটা নিয়ে ইনভেস্টিগেশন করতেছে, তারা কি দেখলো, আচ্ছা তোমাদের ও লেভেলস এর কনসেপ্ট যদি মনে থাকে এসাস, আমরা কি বলতাম বলতো, সেল অর ব্যাটারির ভিতরে কেমন টাইপের এনার্জি থাকে, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল কি ছিল, কেমিক্যাল তো কেমিক্যাল ছিল। সো তাহলে ব্যাটারি অ্যাকচুয়ালি কি করে, ব্যাটারি কিন্তু অ্যাকচুয়ালি কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে, হ্যাঁ, ব্যাটারিজ কি করে, ব্যাটারিজ অর সেলস দে প্রডিউস আ পটেনশিয়াল ডিফারেন্স বিকজ অফ রিঅ্যাকশনস বিটুইন কেমিক্যাল কম্পাউন্ড, যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে সে কি করে, একটা ইএমএফ সে প্রডিউস করে, ওই ইএমএফটা সে সাপ্লাই করে। তো তার মানে কি, ব্যাটারি যে আমরা দেখি ব্যাটারিটা অ্যাকচুয়ালি কি ফুল অফ কেমিক্যালস, তাই না? তো এই যে ব্যাটারিটা ফুল অফ কেমিক্যালস, তো তাহলে ব্যাপারটা কি হয় দেখো, এই যে ব্যাটারিটা কি করলো, তার কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে সে কত ভোল্টেজ প্রডিউস করলো, 6 ভোল্ট। কিন্তু এই যে 6 ভোল্ট ভোল্টেজের এনার্জি নিয়ে ইলেকট্রন গুলো যে ব্যাটারির ভিতর দিয়ে মুভ করবে, তখন কি হয়, ব্যাটারির ভিতরে যে কেমিক্যাল গুলি থাকে না, এই ব্যাটারির ভিতরে কেমিক্যাল গুলির সাথে ইলেকট্রন গুলার কি হয়, কলিশন হয়, বুঝছো? কি হয়,
ব্যাটারির ভিতরে যে কেমিক্যালস গুলি থাকে, যাদের কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য ভোল্টেজটা সে অন দা ফার্স্ট হ্যান্ড প্রডিউস করতেছে, ওই ব্যাটারির ভিতর দিয়ে যখন নাকি ইলেকট্রন গুলা মুভ করতে নেয় তখন কি করে, ওই কেমিক্যাল গুলির সাথে তাদের কলিশন হয়। এন্ড আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ব্যাপারটা কি বলছিলাম জাবের? ইট ইজ অ্যাকচুয়ালি দ্য কলিশনস অফ দ্য ইলেকট্রন উইথ দ্য অবস্টেকলস, যে কোনো অবস্টেকল যদি থাকে তাদের সাথে যে কলিশন করবে ইলেকট্রন গুলি, তখন তাদের কি করতে হয়, কিছু এনার্জি ইউজ আপ করে ফেলতে হয়। সো তাহলে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, ব্যাটারি ফার্স্টে ঠিকই তার টোটাল ভোল্টেজ যে 6 ভোল্ট ভোল্টেজ ওটা প্রডিউস করলো, কিন্তু ওই ব্যাটারির ভিতর দিয়ে ইলেকট্রন গুলো যে মুভ করে পজিটিভ টার্মিনাল দিয়ে বের হবে। সো এখন এখানের মধ্যে কি হবে, ফার্স্টে যে তোমার পজিটিভ টার্মিনাল দিয়ে ওরকম বের হওয়ার আগেই when moving within the battery, ঠিক আছে, ব্যাটারির ভিতরে মুভ করতে করতে সে কি করে ফেলে, কিছু ভোল্টেজ ইউজ আপ করে ফেলে। সো এই যে ব্যাটারির ভিতরে বা পাওয়ার সাপ্লাই নিজের ভিতরেই কি করতেছে, একটা সার্টেন ভোল্টেজ ইউজ আপ করে ফেলতেছে বা একটা সার্টেন ভোল্টেজ খেয়ে ফেলতেছে। সো এই ভোল্টেজটা ইউজ আপ করার জন্য কি লাগে লামিয়া? ভোল্টেজ ইউজ আপ করার জন্য হোয়াট ডু ইউ নিড, যে তোমার এই যে রেজিস্টরের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হয়, কেন হয়? বিকজ রেজিস্টরের একটা রেজিস্ট্যান্স আছে। সো তাহলে তুমি যদি কোনো একটা কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ইউজ করতে চাও, তোমার কি করতে হবে, ওই কম্পোনেন্টের একটা রেজিস্ট্যান্স থাকতে হবে না? সো এখন এখানের মধ্যে জি ব্যাপারটা কি বলতেছি দেখো, এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে তোমার সেল অ্যাকচুয়ালি প্রডিউস করতেছে 6 ভোল্ট, যে সে তার কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে টোটাল ভোল্টেজ অ্যাকচুয়ালি প্রডিউস করতেছে 6 ভোল্ট, কিন্তু আমরা এক্সটার্নাল সার্কিটে যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, যে এক্সটার্নাল সার্কিটের ভোল্টেজ, যেটা আমরা যদি লিখে রাখি এক্সটার্নাল সার্কিট, এক্সটার্নাল সার্কিট বলতে পাওয়ার সাপ্লাই বাদে বাকিটুকু। সো এক্সটার্নাল সার্কিটের পিডি। তো তাহলে ব্যাপারটা কেমন, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটা হলো ব্যাটারি বাদে বাইরে যতগুলি কম্পোনেন্ট আছে তাদের ভোল্টেজের সামেশন হলো টার্মিনাল পিডি। ওকে, তো এখন ব্যাটারির দেওয়ার কথা 6 ভোল্ট, কিন্তু আমরা টার্মিনাল পিডি তে পাচ্ছি হলো 5.7। সো আমরা কি পাচ্ছি, 0.3 ভোল্ট কম পাচ্ছি। সো হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ দ্যাট ব্যাটারি ঠিকই 6 ভোল্ট সাপ্লাই করছে, তার লেবেলিং যে ব্যাটারি গায়ে লিখা থাকে না যে এত রেটিং এর ব্যাটারি, সে ঠিকই 6 ভোল্ট ভোল্টেজ প্রডিউস করছে, কিন্তু ওই ভোল্টেজটা কিছুটা কি হয়ে যায়, ব্যাটারির নিজের ভিতরে ইউজ আপ হয়ে যায়। এন্ড ব্যাটারির নিজের ভিতরে ইউজ আপ হওয়ার জন্য কি দরকার যাবে, ইন অর্ডার টু ইউজ আপ ভোল্টেজ হোয়াট ডু ইউ নিড, ইউ নিড রেজিস্ট্যান্স। ভেরি গুড। সো তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা নাম দিছি কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, যে পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি নিজেই যে ভোল্টেজ ইউজ আপ করে ফেলে অল্প একটু, সো এই ভোল্টেজটা ইউজ করার জন্য তার কি থাকবে, নিজের ভিতরে একটা ছোট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করবে। সো এর জন্য আমরা তার নামটা কি দেই, ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো তাহলে আমাদের অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি, এটা হলো নরমাল অ্যাজাম্পশন, এটা হলো ফেরি টেইল অবস্থায় থাকলে পরে এমন অবস্থা যে when internal resistance is negligible। যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল অর ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন নাকি আমরা কনসিডারেশনে নিব না, তখন আমাদের ইজিলি যে এতদিন পর্যন্ত যা ক্যালকুলেশন করে আসছি যে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই দেয় বাকি কম্পোনেন্টরা ওই ভোল্টেজটা কি করবে, ইউজ আপ করবে। যে আমরা এখানের মধ্যে যত রকমের সার্কিট করে আসছি, সিরিজ বলো প্যারালেল বলো যেটাই বলো, কি হয়েছে, পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজ সাপ্লাই করবে দ্যাট ইজ দ্য টোটাল ভোল্টেজ, এন্ড এই টোটাল ভোল্টেজটা সার্কিটের বাকি কম্পোনেন্ট গুলা নিজেদের মধ্যে ইউজ আপ করবে। ওইটা রেজিস্টর গুলার অ্যারেঞ্জমেন্ট কেমন ওইটার উপরে ডিপেন্ড করে। কিন্তু ওই সবগুলা টাইমে আমরা কি করে আসছি জাবের, উই অ্যাজিউমড দ্যাট ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি তো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল থাকে না, অল্প হলেও ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানের মধ্যে কাজ করে। সো তাহলে অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি, অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি হয়, পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে এই ভোল্টেজের ধরো এটা ফার্স্টে নরমাল ওয়ার্ডে লিখি, যেটা কি
voltage supplied by the power supply. Is equal to voltage used up by the internal resistance of the cell itself plus terminal potential difference. ওকে, সো তাহলে আমরা ব্যাপারটাকে এরকম করে লিখি, কি লিখি? টোটাল ভোল্টেজ আর টোটাল ভোল্টেজটা হলো ইএমএফ, ইট ইজ ইকুয়াল টু ভোল্টেজ থ্রু দ্য ইন্টারনাল রেজিস্টর, এটাকে আমরা ভি সাবস্ক্রিপ্ট ছোট আর দিয়ে রিপ্রেজেন্ট করি, স্মল আর দিয়ে বুঝাচ্ছি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, প্লাস ভি সাবস্ক্রিপ্ট ক্যাপিটাল আর দিয়ে কি বুঝাচ্ছি? যে সার্কিটের বাইরের যে বড় রেজিস্টরটা এটা, এন্ড এইটার অ্যাকচুয়াল সার্কিটটা দেখতে কেমন হয় এটা আমরা নামাজ ব্রেকের পরে আঁকবো, ঠিক আছে? সো এখন তোমাদের 5:20 বাজে, সো এখন নামাজ ব্রেক, এরপর আমরা 5:30 তে ক্লাস রিজিউম করব। ওকে, সুপ্ত কি কিছু বলতেছো? হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, ওই যে উপরের সার্কিটে যদি ফিক্সড রেজিস্টরটা না থাকতো তাহলে লাইক ওই যে ভোল্টেজের ভ্যালু কি জিরো হতো? ওখানে যদি ফিক্স রেজিস্টরটা না থাকে, সো তাহলে পরে তো আমাদের ওই দুই পয়েন্টের মধ্যে, হ্যাঁ, ওই দুই পয়েন্টের মধ্যে তো আমাদের কোনো ভোল্টেজ ইউজ আপ করার কোনো কম্পোনেন্টই নাই। সো তাহলে এই পয়েন্টে যত ভোল্টেজ ওই পয়েন্টে সেম ভোল্টেজ, সো তাহলে ইয়েস জিরো আসতো। যে এই পয়েন্টে যত ভোল্টেজ এই পয়েন্টে ভোল্টেজ সেম, সো তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? জিরো হবে, তাই না? তো এটাই আর কি। ওকে, সো তাহলে মোরলে সবাই জয়েন করে ফেলছে, তো আমরা শুরু করে দেই আবার। তো যে কথাগুলি বলতেছিলাম সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, যে আমরা এই ব্যাপারটা ভয় পাওয়ার কিছু না, যে আমরা নরমালি যেমন ভাবে ক্যালকুলেশন করে আসতাম ওইটাই করব অলওয়েজ। জাস্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স এর কথা স্পেসিফিক্যালি যখন কোয়েশ্চেনে বলে দিবে, জাস্ট আমাদের কি করতে হবে? উই উইল হ্যাভ টু কনসিডার দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল। তো ব্যাপারটা কিভাবে কাজ করতেছে লেটস সি। এই জিনিসটা তোমাদের স্টুডেন্ট বুকে একটু পরে আমরা দেখবো, স্টুডেন্ট বুক থেকে রিডিং পরে স্টুডেন্ট বুকে খুবই সুন্দর করে এই চ্যাপ্টারটা সাজানো আছে, তো ওখান থেকে বুঝতে আমাদের কোনো প্রবলেম হবে না। আমি জাস্ট এখানের মধ্যে তোমাদেরকে সার্কিট ডায়াগ্রামটা শো করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিভাবে কাজ করতেছে। তো ব্যাপারটা দেখো, সো দিস ইজ আওয়ার সেল। ওকে, তামিন কি কিছু বলবা? ওকে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সো যে ব্যাপারটা বলতেছিলাম, দেখো এটা হলো আমাদের সেল। এখন ইন্টারনাল রেজিস্টরটা, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যে অফার করে, এটা কিন্তু ফিক্সড কোনো রেজিস্ট্যান্স না। এটা জাস্ট আমাদের কেমিক্যালস গুলির সাথে যে রিঅ্যাকশন গুলি হয় বা কেমিক্যাল গুলির সাথে যে কলিশন গুলি হয় ইলেকট্রনের, ওই ব্যাপারটা। বাট ওরকম ভাবে তো আমরা তো এখানে কেমিক্যাল কোনো কিছু আঁকতে পারবো না। সো আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি? আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি যে আমরা এইটার সাথে এরকম ছোট একটা রেজিস্টর অ্যাড করে দেই। ওকে, এন্ড এমন একটা বর্ডারিং দেখবা যে কি করা হয়, এমন ভাবে দেখানো থাকে সার্কিটের মধ্যে। সো এমন ভাবে যখন নাকি তুমি দেখবা, এখান থেকে কি বুঝা লাগবে? দেখো লামিয়া, যে তোমার পজিটিভ আর নেগেটিভ তো পাওয়ার সাপ্লাইটা ওইটা তো গেল, এন্ড ওইটার সাথে দেখছো যে গ্রিন কালার দিয়ে যে একটা ডটেড রেক্ট্যাঙ্গেল ড্র করছি, এখন এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে কি আছে? একটা ছোট রেজিস্টর আছে,
এই যে ছোট রেজিস্টার আর স্মল লেটার আর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এরকম। তো এখন দিস হোল রেক্ট্যাঙ্গুলার পার্ট, যে আমাদের ব্রোকেন যে রেক্ট্যাঙ্গেল একটা ড্র করলাম গ্রিন কালার দিয়ে, এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? এইটা পুরা পাওয়ার সাপ্লাইটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমি যদি তোমাদেরকে সার্কিটটা পুরোটা এঁকে দেখাই তাহলে পরে ব্যাপারটা আর একটু ভালো মতো বুঝতে পারবা। সো আমরা যখন নাকি অ্যাকচুয়ালি ভোল্টমিটার অ্যাড করি, অ্যাকচুয়ালি এটা কোথায় থাকে ওই জিনিসটা আমি বলতেছি। তো এখন দিস ইজ দ্য লোড রেজিস্টার, এন্ড একটু আগে যে আমরা দেখাইলাম না যাবের ভোল্টমিটারটা এখানে অ্যাড করা, অ্যাকচুয়ালি ভোল্টমিটারটা অ্যাড করা হয়েছে কিভাবে? ভোল্টমিটারটা তো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের বাইরে ওরকম অ্যাড করতে হয়, পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে তো আর আমরা ভোল্টমিটারের কানেকশনটা দিতে পারবো না, পারবো? আমাদের ভোল্টমিটারটা এন্ড অফ দা পাওয়ার সাপ্লাই এমন ভাবে অ্যাড করতে হয়। সো আমরা ভোল্টমিটার থেকে অ্যাকচুয়ালি কিসের রিডিং পাচ্ছি ব্যাপারটা দেখো। ভোল্টমিটার থেকে উই আর গেটিং রিডিং অফ দা এক্সটার্নাল সার্কিট ভোল্টেজ, তাই না? যাবেন যে এক্সটার্নাল সার্কিটে যে পাওয়ার সাপ্লাইটা বাদে যে ওই রেক্ট্যাঙ্গেলটা যেটা ড্র করছি, ওই ব্রোকেন রেক্ট্যাঙ্গেলের বাইরে যতগুলি কম্পোনেন্ট আছে ওই কম্পোনেন্ট গুলি মিলে টোটাল কত ভোল্টেজ পাইলো এটা আমরা কি পাবো? আমাদের ভোল্টমিটার থেকে রিডিং পাবো, রাইট? সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ওভার হিয়ার, যে আমাদের ভোল্টমিটার রিডিং যে টার্মিনাল ভোল্টেজ is actually equal to what? The EMF supplied by the power supply minus এই যে আমাদের ছোট যে রেজিস্টরটা আছে, ছোট এই রেজিস্টর তো না, এটা অ্যাকচুয়ালি অনেকগুলি কেমিক্যালের মিক্সচার যেটা কি করে ইলেকট্রন গুলাকে একটা রেজিস্ট্যান্স অফার করে। সো তাহলে এইটাকে জাস্ট আমরা প্রেজেন্সটাকে কনফার্ম করার জন্য আর এরকম যে ছোটখাটো একটা রেজিস্ট্যান্স যে সেলের নিজের ভিতরেই নিজে অ্যাক্ট করাইতেছে, তো এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য এরকম ছোটখাটো একটা রেজিস্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সো তাহলে অ্যাকচুয়ালি ভোল্টমিটার রিডিং আমরা কি পাচ্ছি দেখো, ভোল্টমিটার রিডিং আমরা পাচ্ছি এরকম যে টার্মিনাল ভোল্টেজ দ্যাট ইজ ভোল্টমিটার থেকে যে রিডিংটা পাবো দ্যাট উইল বি ইকুয়াল টু হোয়াট? ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই, যে অ্যাকচুয়াল যে ভোল্টেজটা সাপ্লাই করতেছে ওইটা মাইনাস দ্য ভোল্টেজ থ্রু দা ইন্টারনাল রেজিস্টর। ঠিক আছে? So তাহলে টার্মিনাল ভোল্টেজ or টার্মিনাল potential difference is actually equal to what? The total voltage supplied by the power supply minus the voltage used up by the internal resistor. এখন এই জিনিসটা ইন্টারনাল রেজিস্টরের এই ব্যাপারটা নরমালি আমরা এটাকে কনসিডারেশনে নেই না। সো নরমালি আমাদের কি থাকে? টার্মিনাল পিডি ইজ ইকুয়াল টু ইএমএফ, এমন ভাবে আমরা কনসিডার করে আসছি সব সময়। জাস্ট আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সের কনসেপ্টটা বোঝার জন্য আমরা এই ব্যাপারটা ইন্ট্রোডিউস করলাম যে অ্যাকচুয়ালি কি সেলের ভিতরে অ্যাকচুয়ালি যে রেজিস্ট্যান্স জিরো এরকম না, সেলের ভিতরে নিজের একটা ছোটখাটো হইলেও রেজিস্ট্যান্স আছে। সো ওই রেজিস্ট্যান্সের জন্য উইদিন দা সেল একটা সার্টেন ভোল্টেজ ইউজ আপ হয়ে যায়। তো এর জন্য ওই ভোল্টেজটাকে আমরা নাম কি দিছি? ভোল্টেজটাকে আমরা নাম দিছি ইন্টারনাল ভোল্টেজ অর লস্ট ভোল্টেজ বলি আমরা এটাকে। ওকে, তো এখন ব্যাপারটা দেখো, এটাকে এরকম লেখা যায় না, ভোল্টেজকে কি লেখা যায়? এসএস কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স নাকি? এখন হ্যাঁ, মনে হয় তো এটাই। তো তাহলে কারেন্ট হলো আই, আর টার্মিনাল পিডি তে আমাদের রেজিস্টর কোনটা? ক্যাপিটাল আর, যেই রেজিস্টরটা ওইটা। সো আই আর ইজ ইকুয়াল টু ইএমএফ মাইনাস ইন্টারনাল রেজিস্টরের ওখানের মধ্যে কি কারেন্ট তো আই, সিরিজ সার্কিট না, তো কারেন্ট তো সব জায়গায় সেম, কিন্তু এখানে রেজিস্টরটা কোনটা? স্মল আর, রাইট? সো তাহলে এইভাবে করে আমরা নরমালি রিপ্রেজেন্ট করি যে আই আর, যে আই ইনটু ক্যাপিটাল আর দিয়ে কি এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্স কে শো করতেছি, আর স্মল আর দিয়ে কি রিপ্রেজেন্ট করি? ইন্টারনাল রেজিস্টরটাকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? তোমার কাছে এমন কিন্তু কোনো অপশন নাই এসাস, বুঝছো? তুমি কিন্তু কখনো ভোল্টমিটার চাইলে কি করতে পারবা না, জাস্ট এই ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে অ্যাড করে তার ভোল্টেজের রিডিং নিতে পারবা না, বিকজ ইন্টারনাল রেজিস্টর তো ফিক্সড কোনো রেজিস্টর না যে তার অ্যাক্রসে তুমি চাইলে ভোল্টমিটার অ্যাড করবা।
এটা অ্যাকচুয়ালি কি, এটা জাস্ট একটা স্প্রেড আউট অফ কেমিক্যালস, যে জিনিসটা ব্যাটারির ভিতরে এক্সিস্ট করে। সো তাহলে এইটা ইন রিয়েলিটি এরকম সেলের ভিতরে কোনো ছোট রেজিস্টর লাগানো না, সেলের ভিতরে কেমিক্যাল গুলা যে মুভ করতেছে, ওই কেমিক্যালস গুলির সাথে চার্জ ক্যারিয়ার গুলার কলিশনের জন্য একটা ভোল্টেজ ড্রপ হয়। সো ওইটাকে আমরা সার্কিটের মধ্যে রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট এরকম ছোট একটা সাইজের রেজিস্টর হিসেবে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? তো তাহলে ব্যাপারটা হলো বেসিক্যালি এমন। এন্ড আমরা এখন স্টুডেন্ট বুকের থেকে ব্যাপারগুলা রিডিং করব, এন্ড উই উইল সি যে অ্যাকচুয়ালি এখানের মধ্যে কনসেপ্টটা খুবই ইজি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এন্ড হোপফুলি এতক্ষণ পর্যন্ত যা যা জিনিস বলা হয়েছে এগুলা তোমাদের কাছে সেন্স মেক করছে। ওকে, তো এখন আমরা ফার্স্টে স্টুডেন্ট বুকের ওখান থেকে পড়ে নেই, দেখি যে এখানের মধ্যে কি কি বলতেছে তারা। ওকে, সো ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বলতেছে? অল কম্পোনেন্টস হ্যাভ সাম রেজিস্ট্যান্স, যে কোনো কম্পোনেন্টে আমরা সার্কিটে যখন অ্যাড করব তাদের কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। ইফ দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স দেন সে কি করতে পারবে না, দ্যাট কম্পোনেন্ট উইল রিসিভ নো ভোল্টেজ। যে কোনো রেজিস্ট্যান্স অফার করে না সে কোনো ভোল্টেজও নিজের কাছে নিয়ে আসতে পারে না। The best emitters have such a small resistance that the effect on their current measurements can be ignored. যে খুবই ভালো এমিটার গুলির কি রেজিস্ট্যান্স গুলো এত কম যে নরমালি আমরা এমিটারকে কি ধরি, নেগলিজিবল রেজিস্ট্যান্স ধরি না। সো এখন এমিটারদের নরমাল রেজিস্ট্যান্স এতই কম যে তাদেরটা কি করা যায়, নেগলিজিবল ধরা যায়। ওকে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি জিরো না, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি জিরো। সো তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের কি থাকে, অল্প না অল্প হইলেও একটা রেজিস্ট্যান্স থাকে। তো এই যে এখানের মধ্যে বলতেছে কি, sources of electromotive force মানে কি, পাওয়ার সাপ্লাইরা such as batteries or cells, যেটাই বলো, such as batteries will also have a small but non-zero resistance। ঠিক আছে, যে যারা নাকি ভোল্টেজ সাপ্লাই করে, যে পাওয়ার সাপ্লাইরা, তাদেরও কি আছে, নন জিরো একটা রেজিস্ট্যান্স আছে। তো তার মানে তারা নিজেরও একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ নিয়ে নেয় নিজেদের মধ্যে। কি হয়, the resistance of an EMF source is called its internal resistance। সো তাহলে একটা পাওয়ার সাপ্লাইয়ের রেজিস্ট্যান্সটাকে আমরা কি নাম দিছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স। যে পাওয়ার সাপ্লাই অ্যাকচুয়ালি যে ভোল্টেজটা সাপ্লাই করে ওইটা ঠিকই করতেছে, কিন্তু এক্সটার্নাল সার্কিটে ফুল ক্যাপাসিটিতে সাপ্লাই করতে পারতেছে না। কেন? বিকজ পাওয়ার সাপ্লাই থেকে বের হইতে হইতেই, বা পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যে উইদিন দা পাওয়ার সাপ্লাই অল্প একটু হইলেও ভোল্টেজ ইউজ আপ হয়ে যায়। নরমালি এগুলো এত বেশি এফেক্ট করে না এক্সটার্নাল সার্কিটের পারফরম্যান্সে, নরমালি এগুলো এত বেশি এফেক্ট করে না। কিন্তু যখন নাকি কারেন্টের ভ্যালু অনেক বেড়ে যায়, এখানের মধ্যে এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবজার্ভ করার কথা, যে নরমালি আমাদের কোন একটা কিছু ব্যাটারিতে চলতেছে বা আমরা কোন একটা কিছু চার্জ আপ করতেছি এমন, তো এখন এটা কি হয়, গরম হয়ে যায় না? তো এখন একটা ব্যাটারি গরম হওয়ার কি আছে, ব্যাটারি তো ভোল্টেজ সাপ্লাই করতেছে, সো তার ভিতরে তো কোনো ভোল্টেজ ড্রপ হয় না। সো এইটা গরম হওয়ার রিজনটা কি, বিকজ তার অ্যাকচুয়ালি ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা সার্টেন ভোল্টেজ ড্রপ হয়, এর জন্য ব্যাটারি গুলি বা পাওয়ার সাপ্লাই গুলি এরকম গরম হয়ে যায়। তো ব্যাপারগুলো কি বলতেছে দেখো, in most situations the internal resistance of an EMF source will not affect the performance of a circuit। so normally internal resistorটা কি করে না, ইএমএফ সোর্সের কোয়ালিটিতে বা পারফরম্যান্সে কোনো এফেক্ট করে না। ইট মে নট ইভেন বি নোটিসেবল, যে নরমালি তার ইফেক্টটা এতই কম যে এটা আমরা নরমালি বুঝতে পারি না। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, however as the power loss, energy wasted as heat through the component increases with the current through it। so তাহলে আমাদের পাওয়ার লসটা কি হয়, যত কারেন্ট বাড়বে তত বেশি পাওয়ার লস হবে। ব্যাপারটা কেমন দেখো, নরমালি আমাদের পাওয়ার ইকুয়াল টু আমরা কি বলি, এসএস কারেন্ট ইনটু ভোল্টেজ, তাই না? ইলেকট্রিক্যাল পাওয়ারের জন্য আমরা কি বলি, পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। কারেন্ট ইনটু ভোল্টেজ। এখন আমরা যদি ইন্টারনাল রেজিস্টরের ভোল্টেজটাকে আমরা কি লিখছিলাম একটু আগে, আই ইনটু স্মল আর, তাই না? আইআর। হ্যাঁ, তো এখন দেখো এটাকে কি লেখা যায়, আই স্কোয়ার আর। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, দি স্মল আর, এটা না একদিন দেখাইছিলে হ্যাঁ এগুলা বলবো, ছোটবেলায়। এগুলা আমরা ইয়ের মধ্যে কি বলে, এগুলা তো ও লেভেলসে থাকতে সময় একবার দেখাইছি, যে ইয়ের সময় হ্যাঁ,
ট্রান্সফরমারের পাওয়ার ট্রান্সমিশনের সময় যে এনার্জি লসের ব্যাপার। তো এখন এখানের মধ্যে যেটা বলতেছে দেখো, যে এই যে আমাদের ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্স এটা খুবই কম, এটাতে কোনো সন্দেহ নাই যে ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্স অনেক কম, কিন্তু এইটা যদি ফিক্সড থাকে, কারেন্ট যত বাড়বে, পাওয়ার লস অর দ্য পাওয়ার ইউজড আপ বাই দ্য পাওয়ার সাপ্লাই এটা কি বেড়ে যাবে না বলতো? কারেন্ট যত বাড়তেছে, দ্য পাওয়ার ইউজড আপ উইদিন দ্য পাওয়ার সাপ্লাই, যেটা আমাদের কোনো কাজে আসতেছে না, যে পাওয়ার সাপ্লাই তো এক্সটার্নাল সার্কিটে সাপ্লাই করা উচিত, সে তার নিজের মধ্যেই কোনো পাওয়ার ইউজ আপ করে ফেললো, এটাই কি আমাদের লস্ট এনার্জি বা লস্ট পাওয়ার না? এই কথাটা বলতেছে, কি বলতেছে যে however as the power loss, that is energy wasted as heat through a component increases with the current through it, so তাহলে there can be a significant power loss when large currents are used. So কারেন্ট যখন নাকি খুব বেড়ে যাবে, যে অনেক হাই অ্যামাউন্ট অফ কারেন্ট যখন পাস করবে, তখন কি হবে? the power loss will become significant. তো এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে পাওয়ার লসটা সিগনিফিক্যান্ট হবে কখন? there can be a significant power loss when large currents are used. So অনেক বেশি কারেন্ট ইউজ করলে ইন্টারনাল রেজিস্টর রেজিস্ট্যান্স যতই কম হোক, ওইদিকে কারেন্ট অনেক বেশি যদি বাড়ায় ফেলো, তখন কি হবে? ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে পাওয়ার ইউজড অর লস্ট পাওয়ার অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, the net effect of this energy transfer by the EMF source itself will be for it to supply a smaller voltage to the rest of the circuit. So EMF সোর্সটা নিজের মধ্যে যদি বেশি ভোল্টেজ রেখে দেয়, সো তাহলে কি এক্সটার্নাল সার্কিটে সাপ্লাই দেওয়ার মতো কম ভোল্টেজ রিমেইনিং থাকবে না বলতো এসাস? যে অনেক কম ভোল্টেজ থাকবে। ওইটাই, যে অ্যাকচুয়াল ইএমএফ যা প্রডিউস করছে ওইটা তো ফিক্সড, এখন ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যদি বেশি ভোল্টেজ ইউজ আপ হয়ে যায়, সো দ্য ভোল্টেজ রিমেইনিং টু বি ট্রান্সফারড টু দ্য এক্সটার্নাল সার্কিট ওইটা কি থাকবে? খুবই কম। সো তাহলে এক্সটার্নাল সার্কিটে ভোল্টেজ খুবই কম সাপ্লাই করতে পারবে, যেটা কি সার্কিটের পারফরম্যান্সে বড়সড় একটা ইফেক্ট আনবে, যে which could affect the circuit's performance. যে কি বললো, the net effect of this energy transfer by the EMF source to itself. তো তাহলে ইএমএফ সোর্স নিজের মধ্যে যদি অনেক বেশি ভোল্টেজ রেখে দেয়, তো তাহলে এক্সটার্নাল সার্কিটে সাপ্লাই করার মতো ভোল্টেজ বেঁচে থাকবে খুবই কম। সো তাহলে এক্সটার্নাল সার্কিটে এনাফ ভোল্টেজ সাপ্লাই করতে না পারলে ওই সার্কিটের পারফরম্যান্সটা কি হবে? হ্যাম্পার হবে। তো এটা হলো কথা। এখন বলতেছে কি, a large current through the internal resistance could also damage the EMF source as a result of ohmic heating or resistance heating or heating effect of current, যেটাই বলো। So a large current through the internal resistance could also damage the EMF source as a result of resistance heating. তো তখন আমাদের ব্যাটারিটাই কি হয়ে যেতে পারে? নষ্ট হয়ে যেতে পারে, যে খুবই হাই অ্যামাউন্ট অফ কারেন্ট যদি পাস করে সার্কিটের ভিতর দিয়ে, what will happen? It may damage the power supply itself because power সাপ্লাইটা খুবই বেশি কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? লামিয়া কি বুঝতে পারতেছো কি বললাম? জি ভাইয়া। ওকে, সো তাহলে এই ব্যাপারটা খেয়াল করো, কি জিনিস? Any source of EMF could be considered to be a pure EMF with a small resistive potential difference acting in series with the EMF. So তাহলে এই জিনিসটা জাস্ট বেসিক্যালি বুঝাইছে এরকম, যে অ্যাকচুয়াল ব্যাটারি এখানে তার টোটাল ভোল্টেজটা প্রডিউস করলো, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ তার নিজের ভিতরে কি করে ফেলে? ইউজ আপ করে ফেলে। সো তাহলে এক্সটার্নাল সার্কিটে সাপ্লাই দেওয়ার মতো ভোল্টেজ কি হয়? ইএমএফ এর থেকে একটু কমে যায়। রিক্তি কি বুঝতে পারতেছো কি বললাম? জি ভাইয়া। ওকে, তো এখন আমরা ব্যাপারটা দেখি কি বলতেছে। The effect of having an internal resistance is that an EMF will never be able to fully supply its maximum voltage. So তাহলে একটা ব্যাটারি বা একটা সেল জীবনেও কখনোই কি করতে পারবে না? তার ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালু সাপ্লাই করতে পারবে না এক্সটার্নাল সার্কিটের কাছে। অল্প না অল্প হলেও ভোল্টেজ কি হবে? নিজের মধ্যে ইউজ আপ করে ফেলবে। বুঝতে পারছো? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার মানেই হলো পাওয়ার সাপ্লাই কখনোই তার ফুল পটেনশিয়ালের কাজ করতে পারে না। তার গায়ে লেখা 6 ভোল্ট, সে জীবনেও এক্সটার্নাল সার্কিটকে 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করতে পারবে না, এর থেকে একটু হলেও কম ভোল্টেজ দিবে। সো
বাকি ভোল্টেজ কোথায় ইউজ আপ হইতেছে? উইদিন দ্য পাওয়ার সাপ্লাই ইটসেলফ। ওয়াই ইট হ্যাপেন্স? বিকজ পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলি আছে তাদের সাথে ইলেকট্রন গুলি কলিশনের জন্য কি হয়ে যায়? কিছু কিছু এনার্জি আর কিছু কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যায়। সো এই কথাটা বললো কি, there will always be a small drop in voltage over the internal resistance and this drop will be bigger কখন? এই ভোল্টেজ ড্রপটা বাড়বে কখন? যদি কারেন্ট বাড়ে, যে V is equal to IR না, এই যে V is equal to IR, তো ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো ফিক্সড, সরি, সো এখন এখানে কি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হলো ফিক্সড, সো কারেন্ট যদি বেশি ফ্লো করে সো তাহলে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে বেশি ভোল্টেজ ড্রপ হবে। কারেন্ট যদি কম ফ্লো করে সো তাহলে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে কম ভোল্টেজ ড্রপ হবে। সাইমা কি বুঝতে পারতেছো? ওকে, তো তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট এর কথা, যে কি জিনিস, পাওয়ার সাপ্লাই কখনোই তার ফুল পটেনশিয়ালের কাজ করতে পারবে না। সে যত ইএমএফ প্রডিউস করুক না কেন, অল্প না অল্প হলেও ভোল্টেজ নিজের মধ্যে একটু ইউজ আপ করে ফেলবে। সো তাহলে এক্সটার্নাল সার্কিটের জন্য রিমেইনিং থাকবে কম। ওকে, তো এটা হলো মেইন ব্যাপার, যে দা পিডি ওভার দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ক্যান বি ফাউন্ড ফ্রম ওহমস ল, যে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে কত ভোল্টেজ ইউজ আপ হবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স অফ দ্য ইন্টারনাল রেজিস্টর আর। তো এখন এই ভোল্টেজটাকে কি বলা হয়? দিস ভোল্টেজ ইজ রেফার্ড টু অ্যাজ লস্ট ভোল্টেজ। যে এই ভোল্টেজটা তো আমাদের কোনো কাজে আসতেছে না, ব্যাটারি গরম করে আমার কি লাভ, তাই না? তো ব্যাটারি গরম করলে আমাদের আরো লস হচ্ছে। কেন লস হচ্ছে? বিকজ ব্যাটারি নিজের মধ্যে যত ভোল্টেজ ইউজ আপ করে ফেলবে, এক্সটার্নাল সার্কিটের জন্য তত কম রিমেইনিং রেখে দিবে। সো তাহলে রিমেইনিং ভোল্টেজ যত কম থাকবে এক্সটার্নাল সার্কিটের জন্য তত কি খারাপ না? সো এই ব্যাপারটা বলতেছে কি জিনিস, দিস পিডি ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ লস্ট ভোল্টস, যে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয় এই ভোল্টেজটাকে মাঝে মাঝে লস্ট ভোল্ট হিসেবে রেফার করা হয়, যেটা কি as the circuit appears to have a fewer voltage in use by the load, এই যে লোড রেজিস্টর যে কথাটা বলছিলাম, সো এই কথাটা আসবে একটু পরে আমরা বলবো, then the EMF should be supplying। সো তাহলে পাওয়ার সাপ্লাইটা অ্যাকচুয়ালি যত ভোল্ট সাপ্লাই করার কথা তার থেকে অলওয়েজ একটু হলেও কম ভোল্টেজ দেয়। তো তাহলে কেন? দিস ইজ বিকজ অফ দ্য লস্ট ভোল্ট, যে পাওয়ার সাপ্লাই নিজের মধ্যে কিছু ভোল্টেজ কি করে ফেলতেছে, ইউজ আপ করে ফেলতেছে। তো এখন a measurement of voltage across the terminals of a cell powering a circuit would not measure the EMF। সো তাহলে জাবেরকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছিলাম এখন বুঝতে পারছো জাবের অ্যানসারটা? এই যে মেজারমেন্ট অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য টার্মিনালস অফ আ সেল, যে পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত কানেক্ট করে যদি একটা ভোল্টমিটার এরকম অ্যাড করে দেই, তো তাহলে নরমালি আমরা যেটা ভেবে আসতাম যে কি পাবো, ইএমএফ এর রিডিং পাবো, কিন্তু অ্যাকচুয়ালি ইএমএফ এর রিডিং পাবো না, আমরা অ্যাকচুয়ালি কি পাবো, এক্সটার্নাল সার্কিটে কত ভোল্টেজ ইউজ আপ হচ্ছে এটা পাবো। সো তুমি তখন আর্গুমেন্ট করতে পারো এক্সটার্নাল সার্কিটে তো ইএমএফ সমান ভোল্টেজ ইউজ আপ হবে, বাট নো, পাওয়ার সাপ্লাই কি করতে পারে না, কখনোই তার ফুল পটেনশিয়ালের ভোল্টেজ সাপ্লাই করতে পারে না। অল্প না অল্প হলেও ভোল্টেজ কি হয়, নিজের অ্যাক্রসে ইউজ আপ করে ফেলে। সো এর জন্যই আমাদের ইন্টারনাল রেজিস্টরের কনসেপ্টটা বোঝা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো জাবের? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি, it would measure the EMF minus the lost volts। তো যেটা আমরা একটু আগে লিখে আসছিলাম যে টার্মিনাল PD is equal to কি, EMF minus the lost volts। So terminal potential difference or the voltage through the load resistor, যে এটাকে লোড রেজিস্টর বলা হয়। So লোড রেজিস্টরের অ্যাক্রসে যত ভোল্টেজ ইউজ আপ হবে that will be equal to what, পাওয়ার সাপ্লাইয়ের অ্যাকচুয়াল ভোল্টেজ মাইনাস পাওয়ার সাপ্লাই নিজের মধ্যে যতটুকু ভোল্টেজ ইউজ আপ করে ফেলছে ওইটা। তো এই জিনিসটা কি, this terminal PD would then be, the terminal PD is equal to what, EMF of the power supply minus the lost volts। তো সরি, এখন বলতেছে as all parallel branches have the same voltage across them, তো তাহলে the terminal PD would also equal to the PD across the load resistance। তো তাহলে এই এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্সটাকে আমরা লোড রেজিস্ট্যান্স বলি। সো ওর অ্যাক্রসে ভোল্টেজটাকে আমরা কি বলবো, লোড ভোল্টেজ।
যে ভোল্টেজ থ্রু দা লোড রেজিস্টর, আর এটা কি, এটা হলো টার্মিনাল পিডি। তো টার্মিনাল ভোল্টেজ আর লোড ভোল্টেজ হলো সমান সমান, এই যে টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য লোড ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইএমএফ, that is the actual total voltage supplied by the power supply minus I into small r. I into small r টা কি এসাস? ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর ইয়াটা হচ্ছে এটা স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যত ভোল্টেজ ইউজ আপ করতেছে ওইটা, সো তাহলে এটাকে আমরা কি বলি, লস্ট ভোল্টস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আইআর তো টোটাল ইন্টারনাল ভোল্টেজটা। হ্যাঁ, ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ইউজ আপ হয় ওইটা। ঠিক আছে, ওকে। তো এখন যেই কথাটা তোমাদেরকে একটু আগে বলে আসছিলাম, এই জিনিসটা এক্সাম হিন্টের মধ্যে বলতেছে, দেখো the internal resistance is an internal part of the EMF. Wow, internal resistance হলো internal part, তো কি জিনিস, and cannot be accessed separately, যে তুমি আলাদা করে জাস্ট ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে, যে তুমি চাইলেই এই ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে কোনো ভোল্টমিটার অ্যাড করতে পারবা না, বিকজ এটা তো ফিক্সড কোনো রেজিস্টর না। ওকে, এটা উইদিন দ্য ব্যাটারি কেমিক্যাল গুলার যে স্প্রেড আউট ওইটা। সো ডু নট ড্র আ ভোল্টমিটার মেজারিং অ্যাক্রস আর, as this is impossible. So তাহলে কখনো স্মল আর এর অ্যাক্রসে ভোল্টমিটার অ্যাড করবে না, বিকজ এটা লজিক্যালি পসিবল না। বুঝতে পারছো? সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। এন্ড হোপফুলি এখন পর্যন্ত যতগুলা জিনিস বলা হয়েছে এগুলা জিনিস নিয়ে কারো কোনো কনফিউশন নাই। কারো যদি কোনো কনফিউশন থাকে দেন বলতে পারো, সো তাহলে ওইটা নিয়ে আমরা কথা বলবো, অর এলস আমরা একটু ইকুয়েশনের সাবজেক্ট রিঅ্যারেঞ্জিং এর কাজ করে আমাদের এই টপিকটার অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা কিভাবে করতে হয় ওই জিনিসটা নিয়ে ডিল করব। কারো কি কোনো কনফিউশন আছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কনসেপ্টটা নিয়ে? না ভাইয়া। ওকে, সো তাহলে এখন যদি আমরা ব্যাপারটা দেখি, যে আমরা কি জানি, যদি আমরা ওই যে কারশফ সেকেন্ড ল যদি আমরা বলি, যে অ্যারাউন্ড দ্য ক্লোজড লুপ টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল কি হবে, সমান সমান হবে। সো তাহলে এই যে total EMF is equal to the total PD throughout the whole circuit. So তাহলে by considering energy conservation we can draw up an equation for the circuit that includes the internal resistance. How? এই যে voltage supplied by the power supply, যে total voltage is equal to কি, external circuit এর voltage plus internal resistor এর across যে ভোল্টেজটা ইউজ আপ হয় ওইটা। সো তাহলে এই জিনিসটা আমরা নোটপ্যাডেও একটু আগে লিখে আসছি। সো EMF is equal to লোড রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে যত ভোল্টেজ ইউজ আপ হয়, আর এটা হলো লস্ট ভোল্টেজ। সো লোড রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ইউজ আপ হয় এটাকে আমরা আই ইনটু ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর লস্ট ভোল্টেজটা হলো কি, ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ইউজ আপ হচ্ছে ওইটা। সো তাহলে এটা স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি। ইফাস বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে দেখো, আমরা এই যে সার্কিটের মধ্যে স্পেসিফিক্যালি তারা কি করলো, একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করছে, যেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্টের ভ্যালুর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টমিটার রিডিং আমরা নোট ডাউন করতে পারি, যে আমাদের এক্সপেরিমেন্ট করে এই জিনিসটা যেন আমরা বের করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা দেখব ডিটেইলে যে এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয়। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো, দ্য সার্কিট শোন ইন ফিগার বি, যে একটু উপরের যে সার্কিটটা, demonstrates what the mathematics means practically. কি হয়, the voltmeter will be measuring the voltage actually supplied by the cell, so that will be its pure EMF minus the PD across the internal resistance or lost volts. এই যে ভোল্টমিটারটা তারা অ্যাড করছিল, এই ভোল্টমিটারটা অ্যাকচুয়ালি কি, এই ভোল্টমিটারটা টার্মিনাল পিডি বের করতেছে, তাই না? সো টার্মিনাল পিডিটা অ্যাকচুয়ালি কি, EMF মাইনাস lost volts. So এই কথাটা বললো। However, as the emitter should have 0 PD, তো তাহলে কি, এমিটারের যেহেতু কোনো ভোল্টেজ ইউজ আপ হচ্ছে না, সো তাহলে কি
the voltmeter will also be reading the value of the potential difference across the variable resistor R. So তাহলে এখানের মধ্যে ব্যাপারটা বেসিক্যালি কি বলা যায় যে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টর কি বলে ভোল্টেজ অ্যাক্রস দ্য ফিক্সড রেজিস্টর R is equal to EMF minus IR. তো এই জিনিসটা তারা লিখছে এই যে ভোল্টেজ অ্যাক্রস দ্য ফিক্সড রেজিস্টর is equal to EMF minus voltage across the internal resistance. So এই জিনিসটাই তারা আবার রিঅ্যারেঞ্জ করে ভুগি চুগি বারবার একই জিনিস এদিকে ওইদিকে নিয়ে ইভেন্চুয়ালি আবার তারা এটাই করছে কি জিনিস EMF is equal to লোড রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ যে এক্সটার্নাল সার্কিটের ভোল্টেজ প্লাস IR. তো এইটা বেসিক্যালি আমাদের এনার্জি কনজারভেশন দিয়ে কি করলাম আমরা আবার সেম জিনিসটা শো করলাম যে total voltage supplied by the power supply is equal to internal resistor এর across এর voltage যেটাকে আমরা কি বলতেছিলাম সিয়াম internal resistor এর across এর ভোল্টেজটাকে আমরা লস্ট ভোল্টেজ বলতেছি না সো তাহলে EMF is equal to lost voltage plus external circuit এর যে ভোল্টেজ ওইটা ওকে তো এতটুকু কারো কি কোনো কনফিউশন আছে এতক্ষণ পর্যন্ত যত জিনিস আমরা এক্সপ্লেইন করলাম আর ডিসকাস করলাম এই জিনিসটা নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে দেন বলো or else we will be starting to discuss about the experiment যে এই এক্সপেরিমেন্টটা আমরা ডিসকাস করব হ্যাঁ এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কাজটা কি হবে দেখো এসাস এখানের মধ্যে ইভেন্চুয়ালি আমাদের এক্সপেরিমেন্টটা হবে এটা যে আমাদের একটা সেলের অ্যাকচুয়াল ইএমএফ এর ভ্যালু কত এন্ড ওই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স এর ভ্যালু কত এই দুইটা জিনিস আমাদের বের করাটা ইম্পর্টেন্ট একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স এর ব্যাপারে ইনফরমেশন যত ভালোভাবে জানবো তত ভালোমতো আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি করতেছে পাওয়ার সাপ্লাইটার নিজের ভিতরে কত ভোল্টেজ আমরা লস করতেছি ঠিক আছে তো আমরা এক্সপেরিমেন্টের থ্রুতে এই কাজটাই করব কি কাজ we will determine the EMF of the power supply and we will determine the internal resistance of the power supply বুঝতে পারছো হ্যাঁ ওকে তো তাহলে লোড রেজিস্টরটা এক্সটার্নাল সার্কিটের রেজিস্টরটা হলো লোড রেজিস্টর এই যে এইটাই হলো লোড রেজিস্টর ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছি ভাই ওকে সো তাহলে এক্সটার্নাল সার্কিটের রেজিস্টরটা হলো লোড রেজিস্টর আচ্ছা প্র্যাকটিক্যালের গ্রাফটা এখন দেখাইতে পারবা হ্যাঁ প্র্যাকটিক্যালের Unit গ্রাফটা ওইটা three। নিয়ে আমরা ডিসকাস করব যে এখানের মধ্যে যে আমাদের এই যে গ্রাফটা তারা ড্র করছে না এখানে তো এই গ্রাফটা কিভাবে কি পাইছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে আচ্ছা তো এখন আমরা যদি এক্সপেরিমেন্টটা শুরু করি যে এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনটা লেটস গো টু দ্য নোটপ্যাড এন্ড এখানের মধ্যে স্টার্ট করি এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য এখানের মধ্যে কাজটা কি হবে লেটস ড্র আপ দ্য সার্কিট ফার্স্ট যেটা কি experiment to determine the EMF and internal resistance of a cell or a power supply যেটাই বলো ওকে তো আমাদের সার্কিটটা দেখতে কেমন হবে ওই জিনিসটা আমরা ড্র করি ওকে সো দিস ইজ আওয়ার সেল তার সাথে অ্যাকম্পেনিং একটা ইন্টারনাল রেজিস্টর দিব এরকম ড্র করে আমরা বুঝাচ্ছি কি যে এই সেলের নিজের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা নেগলিজিবল না ওকে ওকে এখন এখানে হলো একটা অ্যামিটার একটা ভেরিয়েবল রেজিস্টর
ওকে, এন্ড ভোল্টমিটারটা তুমি চাইলে এখানেও অ্যাড করতে পারো, ঠিক আছে, অর ভোল্টমিটারটা তুমি চাইলে এখানেও অ্যাড করতে পারো, দোনোটা কিন্তু সেম ভোল্টেজের রিডিং ই দিবে, তাই না? যাবে? হ্যাঁ হ্যাঁ, ডটেড লাইনগুলো দিয়ে আমরা সেলের আউটার কেসিং বুঝাচ্ছি শুভাশিস। ওকে, সো তাহলে আমরা ভোল্টমিটারটাকে যে কোনো একটা জায়গায় অ্যাড করলেই পারবো, এন্ড এই ভোল্টমিটারটা কিসের রিডিং দিবে? দিস উইল রিড দা টার্মিনাল পিডি অর লোড রেজিস্টরের অ্যাক্রস এ পিডি, যেটাই বলো দোনোটা সেম মিনিং এ এখানের মধ্যে বুঝাচ্ছে। ওকে ওকে, সো দিস ইজ আওয়ার সার্কিট। সো এখন এখান থেকে আমরা কিভাবে পাওয়ার সাপ্লাইয়ের অ্যাকচুয়াল ইএমএফ এর ভ্যালু, হ্যাঁ মারিয়া বলো। নেগেটিভে পজিটিভে যায় আসে না, তুমি এই সাইডেও আঁকতে পারো, ওই সাইডেও আঁকতে পারো, কোনোটাই ম্যাটার করে না। ওকে, জাস্ট ওই সেলের বর্ডারের ভিতরে ছোট রেজিস্টারটা আঁকলেই হয়েছে, ঠিক আছে? নেগেটিভ টার্মিনালের ওই সাইডে আঁকো, পজিটিভ টার্মিনালের এদিকে আঁকো, ডাজন্ট ম্যাটার। ওকে, সো তাহলে যেই ব্যাপারটা আমরা বলতেছিলাম, সো এখন আমাদের মেইন ইন্টেনশনটা কি এক্সপেরিমেন্টের? সাইমা, আমরা কি কি বের করতে চাই? ইএমএফ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স। ভেরি গুড। সো তাহলে আমরা এই সেলের বা পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বের করতে চাই। ওকে, সো এখন এই জিনিসটা আমরা কিভাবে করব? সো ব্যাপারটা খেয়াল করো, আমাদের কয়টা ম্যানিপুলেশন করতে হবে, দেন আমরা ওগুলা ইউজ করে গ্রাফ প্লট করব। ফার্স্টে তো ভোল্টমিটার এমিটার রিডিং কালেক্ট করতে হবে, দেন গ্রাফ কেমন কি প্লট করলে আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন গুলি পাবো, ওই ব্যাপারগুলো দেখবো। ওকে, সো হোয়াট ক্যান উই সে? Load resistance or across our voltage is equal to what? EMF minus IR. First lost voltage লিখি, then IR লিখবো, সমস্যা নাই। এইটা বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে? সাকিব, বুঝতে পারতেছো যে ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড রেজিস্টর ইজ ইকুয়াল টু ইএমএফ অফ দ্য পাওয়ার সাপ্লাই মাইনাস দ্য লস্ট পিডি? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, সো এখন ব্যাপারটা কি এমন লেখা যায় দেখো তো, যে লোড রেজিস্টর অ্যাক্রস এর ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইএমএফ মাইনাস আই ইনটু স্মল আর। এটা আমাদের লিখলে কোনো সমস্যা নাই। দেন আমরা একটা সুন্দর ম্যাথমেটিক্যাল অপারেশন করব। ম্যাথমেটিক্যাল অপারেশন না, এগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের কাজ। কি জিনিস? এটা থেকে তো এমন লেখা যায় নাকি জাবের? এটা লিখলে কোনো সমস্যা আছে? না ওকে, দেন এমন লিখলে কোনো সমস্যা আছে? না অলরাইট, সো এখন এখানের মধ্যে আমাদের একটা এক্সপেরিমেন্ট তখনই একদম ফুল ক্লিয়ার হয়ে যায় যদি তুমি এক্সপেরিমেন্টের প্রসিডিওরটা বুঝো, যে এক্সপেরিমেন্টের ভেরিয়েবল গুলি কারা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে। এই জিনিসগুলা তোমরা যদি বুঝতে পারো, তাহলে এক্সপেরিমেন্ট কিভাবে অপারেট করতে হবে, বা কোন জিনিসটা ওয়াই অ্যাক্সিসে স্কেচ করব, কোন জিনিসটা এক্স অ্যাক্সিসে স্কেচ করব, এই জিনিসগুলো তোমরা ইজিলি এমনি বুঝে যেতে পারবা। ঠিক আছে? আচ্ছা, for a certain temperature does a certain chemical have a certain resistance? এখানের মধ্যে ব্যাপারটা ওইরকম না, বুঝছো সিয়াম? যে এখানের মধ্যে একটা কেমিক্যালের রেজিস্ট্যান্স ওখানে কেমন অফার করবে, কেমিক্যাল গুলির তো সেটআপটা ফিক্স থাকে না, কেমিক্যাল গুলি কন্টিনিউয়াস তো নিজেদের মধ্যে রিঅ্যাকশনেই ব্যস্ত থাকে, ঠিক আছে? তাদের ওরিয়েন্টেশনটা কখনো এরকম ফিক্স থাকে না, বুঝছো? সো যখন নাকি তাদের ভিতর দিয়ে চার্জ পার্টিকেল গুলি মুভ করতে নেয়, এক একবার এক এক টাইপের কলিশন গুলি হইতে থাকে। সো আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে ওরকম ডিরেক্টলি জাস্ট টেম্পারেচারের সাথে রিলেট করে ওরকম বের করতে পারবো না, বুঝছো?
হ্যাঁ ওকে, সো তাহলে যেই ব্যাপারটা বলতেছি যে লোড ভোল্টেজ দ্যাট ইজ এক্সটার্নাল সার্কিটের ভোল্টেজ ইজ ইকুয়াল টু লস্ট ভোল্টেজ প্লাস ইএমএফ। ওকে, যে মাইনাস ইএমএফ মাইনাস লস্ট ভোল্টেজ, সো তাহলে এরকম ফর্মে আমরা রিঅ্যারেঞ্জ করলাম। এখন এই মিটিং এর আর 1 মিনিটের কাছাকাছি আছে, সো তোমরা নেক্সট মিটিং এ যে জিনিসটার একটা অ্যানসার দিবা, এটা কে দিবা? জেরিন বলবা যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, দেন ওইটা থেকে আমরা এক্সপেরিমেন্টটা শুরু করব। ওকে, সো নেক্সট মিটিং এ জয়েন করো সবাই। ওকে, সো তাহলে মোরলেস সবাই জয়েন করে ফেলছে। সো এখন জেরিন আমাদেরকে একটু অ্যানসারটা বলবা যে এই এক্সপেরিমেন্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, বলতে পারবা? আমরা একটা ফিক্সড পাওয়ার সাপ্লাই নিলাম, তো তাহলে তার ইএমএফ হলো ফিক্সড, সো ইএমএফটা হলো কন্ট্রোলড ভেরিয়েবল, যে ইএমএফটা সবসময় ফিক্সড আছে। দেন রেজিস্ট্যান্সটা, যে ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্স, এইটাও ফিক্সড, সো এগুলো হলো কন্ট্রোলড ভেরিয়েবল। সো তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের জন্য কে কে থেকে গেল? লোড রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট থ্রু দা সার্কিট। সো এখন এই দুইটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, বলতে পারবা? জেরিন একটু জোরে বললে ভালো হয়, আমি শুনতে পাচ্ছি না। ইএমএফ হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট আর ভি লোড হচ্ছে ডিপেন্ডেন্ট। ভি লোড হচ্ছে ডিপেন্ডেন্ট এটা বলছো, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোনটা বলছো? ইএমএফ ইএমএফটা তো ফিক্সড বলছি, যে তুমি একটা পাওয়ার সাপ্লাই ফার্স্টে নিয়ে নিছো, পাওয়ার সাপ্লাই তোমার কাছে ফিক্সড, যে এটা তুমি চেঞ্জ করতে পারবা না। পাওয়ার সাপ্লাইটা ফিক্সড এন্ড ইএমএফ তো কখনো চেঞ্জ হবে না, হবে? ও আই হবে আই। ঠিক আছে, সো এই জিনিসটাই, সো ইএমএফ আর ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্সটা হলো ফিক্সড। সো ফিক্সড যারা থাকে আর যাদেরকে আমরা চেঞ্জ করি না বা যাদেরকে আমরা কনস্ট্যান্ট রাখি, তাদেরকে আমরা কি বলি? কন্ট্রোলড ভেরিয়েবল, তাই তো? সো আমরা ইউনিট 3 যখন শুরু করব এগুলা নিয়ে আরেকটু ভালো ডিসকাশন করব, বাট স্টিল এখনের জন্য আমরা বলে রাখতেছি যে ইএমএফ এন্ড আর controlled variables. ঠিক আছে, এই এক্সপেরিমেন্টের জন্য ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো কন্ট্রোলড ভেরিয়েবল, আইটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভাইয়া স্মল আরটাকে লাইক ফিক্স কেমনে রাখবো, লাইক সেম টাইপের ব্যাটারি ইউজ করো? ওই তো আমরা যেই পাওয়ার সাপ্লাইটা নিছি ওই ফিক্সড ওই পাওয়ার সাপ্লাইটাই থাকলে তার তো আর ইন্টারনাল রেজিস্ট্যান্স চেঞ্জ হবে না। ঠিক আছে, ও সো একটা পাওয়ার সাপ্লাই নিলাম, তো তার ইএমএফ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ওই পাওয়ার সাপ্লাইয়ের জন্য ফিক্সড। ঠিক আছে, এরকম। আচ্ছা, সো এখন জেরিন, আই অর কারেন্টটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন? বিকজ তার নামে আই আছে, তাই? না, এটা হচ্ছে কি যে y is equal to mx plus c এর সাথে কম্পেয়ার করলে ওইটা x তো এর পরে জায়গায় করব, বসাতে y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তো পরে কম্পেয়ার করব, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে x অ্যাক্সিসে প্লট করব, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে y অ্যাক্সিসে প্লট করব এর জন্য। সো তখন ওইভাবে করে আমরা দিব, কিন্তু আইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন? বিকজ কারণ i উই চেঞ্জ আর দ্য, করলে v হ্যাঁ, লোড চেঞ্জ ভেরি করবে। গুড। সো তাহলে উই আর অ্যাকচুয়ালি ডুইং হোয়াট? উই আর অ্যাকচুয়ালি ম্যানিপুলেটিং দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। কিভাবে? বাই চেঞ্জিং দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভেরিয়েবল রেজিস্টর। তো ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স চেঞ্জ করলে কি হয়? সার্কিটে কারেন্ট চেঞ্জ হচ্ছে, এন্ড কারেন্টের ভ্যালু চেঞ্জ হইলে ভোল্টমিটারের রিডিং এ চেঞ্জ আসে, তাই না? সো তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো কারেন্ট, বিকজ আমরা কারেন্টটাকে আপ এন্ড ডাউন করতেছি বাই চেঞ্জিং দ্য ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স। সো তাহলে কারেন্টটা হলো এর জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর লোড ভোল্টেজটা অর টার্মিনাল পিডি যেটাই বলো, এটা কি? এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা কার উপরে ডিপেন্ডেন্ট?
কারেন্টের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, তাই তো? সাইমা কি বুঝতে পারছো কি বললাম যে কেন কারেন্টটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ভোল্টেজটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? রিক্তি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এখন আমাদের এক্সপেরিমেন্টটা এক্সপ্লেন করা খুবই ইজি হয়ে গেল যে জেরিন আমাদেরকে অলরেডি বলে দিছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। সো তাহলে আমাদের এক্সপেরিমেন্টে করিটা কি? সুপ্ত, আমরা নরমালি যে কোনো একটা এক্সপেরিমেন্টের সময় এই কাজটা করি। কি কাজ? আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করি, যে আমি তো এক্সপেরিমেন্টার, তো আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করব। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চেঞ্জ করলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কেমন ইফেক্ট আসে ওই জিনিসটা নোট করব। সো এটাই হলো এক্সপেরিমেন্টের কাজ। সো হোয়াট আই উইল ডু, ফার্স্টে আমি এখানের মধ্যে ব্যাপারটা যদি এরকম লিখি যে কি করব এখানের মধ্যে, set the variable resistors resistance at a maximum, ঠিক আছে? ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমামে দিলাম প্রথমে। এরপর কি করব? slowly decrease the resistance আর, যে এটাকে রেজিস্ট্যান্স আর নাম দিয়ে দেই, সো তাহলে বারবার ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স বারবার বলতে হবে না আর কি, ঠিক আছে? সো তাহলে লিটল বাই লিটল অর স্লোলি ডিক্রিজ দ্য রেজিস্ট্যান্স আর and note down the current and voltage readings from what? কারেন্ট আর ভোল্টেজের রিডিং কিসের থেকে নিব? From the ammeter and voltmeter respectively. From the ammeter and voltmeter respectively. সো এখন ওদের কাছ থেকে রিডিং গুলা নিয়ে কি করব? Take at least 6 set of readings and repeat the whole experiment and also repeat for each reading multiple times and calculate an average, ঠিক আছে? সো তাহলে আমরা কি করব? ফুল এক্সপেরিমেন্টটা আবার রিপিট করব এন্ড আরো কি করব? প্রত্যেকটা রিডিং এর জন্য বারবার করে রিপিট রিডিং নিব। তো তাহলে তখন কি হবে? আমাদের ফাইনাল যে রিডিং গুলা পাবো ওগুলার এভারেজ করলে পরে আমরা রিলায়েবল একটা ভ্যালু পাবো। ওই জিনিসটা আমরা ইউনিট 3 এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলা, যে একটা যে বললাম যে 6 পেয়ার অফ রিডিংস এট লিস্ট নিতে হবে, দেন পুরো এক্সপেরিমেন্টটা রিপিট করতে হবে এন্ড রিপিট ফর ইচ রিডিং অ্যাজ ওয়েল। সো এইগুলি কাজ আমাদের করা খুবই ইম্পর্টেন্ট। কেন? তাহলে যেন আমাদের একটা এক্সপেরিমেন্টের কি বাড়ে? রিলায়েবিলিটি বাড়ে, ঠিক আছে? তো এখন এই কাজটা করলাম, দেন একটা এভারেজ ক্যালকুলেট করলাম। তো এখন টেবুলেট দ্য রিডিংস, যে সবগুলি রিডিং আমরা একটা টেবিলের মধ্যে নোট ডাউন করব। টেবুলেট দ্য রিডিংস, তো তাহলে টেবিলটা কেমন হবে দেখতে? বেসিক্যালি এরকম।
ওকে, সো তাহলে এই যে এখানের মধ্যে কারেন্টের রিডিং, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার, সো এরকম এত কারেন্টের জন্য এত ভোল্টেজ, এত কারেন্টের জন্য এত ভোল্টেজ, এরকম আমরা কি করলাম টেবিলের মধ্যে নোট ডাউন করে রাখলাম। ওকে, সো এখন টেবিলের মধ্যে নোট ডাউন করা হয়ে গেছে। দেন জেরিন যে সুন্দর একটা চোরা বুদ্ধি বের করছিল ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট বের করার জন্য, আমরা অ্যাকচুয়ালি ওইটা ফলো করব, যে আমরা যে ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করছি, যে লোড রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট, মাইনাস আর আই প্লাস ইএমএফ। এটা কেন করছি? বিকজ আমরা ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলাকে গ্রাফের মধ্যে প্লট করি না এসএস, আমরা কি করি ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলাকে গ্রাফের মধ্যে প্লট করি কিভাবে, এক্স অ্যাক্সিসে কে থাকে, ওয়াই অ্যাক্সিসে কে থাকে, এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট। এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট। সো তাহলে আমাদের ইকুয়েশনটা এটা ছিল যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু মাইনাস আর আই প্লাস ইএমএফ। সো এখন কম্পেয়ারিং উইথ y equal to mx plus c, যে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা কি পাই দেখি। সো এখন y is equal to mx plus c, so what we will get, x axis এ আমরা কারেন্ট প্লট করব, কেন, বিকজ কারেন্ট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে ফেরদৌস, বুঝতে পারতেছো? এটা আমরা যখন গ্রাফ প্লট করি তখন কি করব, এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে প্লট করব না, সো তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কারেন্ট, সো তাহলে কারেন্টকে এক্স অ্যাক্সিসে প্লট করতেছি, বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, এন্ড ওয়াই অ্যাক্সিসে হলো ভোল্টেজ। অলরাইট, তো তাহলে আমাদের বাকি জিনিসগুলো কি থেকে যায় দেখো তো, এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকে এটা কি দেয় আমাদেরকে লামিয়া, এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে এম, ওইটা আমাদের কি দেয়, স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট দেয় না, বলো তো? ওকে, সো তাহলে দিস উইল গিভ আস দ্য গ্রেডিয়েন্ট, সো দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ উইল গিভ আস দ্য নেগেটিভ অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর সিটা কি, ওয়াই ইন্টারসেপ্ট, সো তাহলে ওয়াই ইন্টারসেপ্ট থেকে আমরা কি পাবো, ইএমএফ এর ভ্যালু পাবো। সো তাহলে আমরা এখানের মধ্যে যদি ব্যাপারগুলা ডিটেইলে লিখে রাখি কি, যে সো a graph of V load versus I will be a straight line, যেহেতু একটা স্ট্রেট লাইন গ্রাফের জেনারেল ইকুয়েশনের সাথে এটা ম্যাচ করা গেছে, সো এটা একটা স্ট্রেট লাইন দিবে, এন্ড কি হবে, the gradient will be equal to negative r, and the y-intercept will give us the কি দিবে, y-interceptটা ইএমএফ। সো তাহলে গ্রাফটা বেসিক্যালি কেমন হবে, আমরা একটা যদি এক্সাম্পল গ্রাফ স্কেচ করি এখানে, the graph will be something like this. So y axis এ voltage, unit হলো volts, x axis এ current, unit হলো ampere. So what will happen, the graph will be, sorry, গ্রাফটা কি হবে, y equal to minus mx plus c, এমন টাইপের একটা গ্রাফ। সো তাহলে it will be something like this. So এখান থেকে আমরা কি পাবো, the y-intercept is giving us the EMF and the gradient will be equal to what,
মাইনাস আর। সো তাহলে গ্রেডিয়েন্টটা কি ডাউন স্লোপিং না যাবে? গ্রেডিয়েন্টটা হলো ডাউন স্লোপিং, সো তাহলে ওইটার থেকে একটা মাইনাস আসবে। আর ইন্টারনাল রেজিস্টরের ভ্যালুর আগে মাইনাস আছে, সো মাইনাস মাইনাস কাটাকাটি যে আমরা অ্যাকচুয়াল ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাবো। ঠিক আছে, ওইটা আমরা ক্যালকুলেশন যখন দেখবো তখন বুঝতে পারবো। এই জিনিসটা নিয়ে যে আমরা এক্সপেরিমেন্টটা বললাম, কি বললাম দেখো সবাই আরেকবার। তো এইটা হলো আমাদের মেইন সার্কিটটা, ওকে? এটা হলো আমাদের মেইন সার্কিট। তো এখন আমাদের যে কোনো একটা এক্সপেরিমেন্ট যখনই বলবে, তোমার ফার্স্ট কাজ কি হবে মারিয়া? যে কোনো একটা এক্সপেরিমেন্ট বলার পর তোমার ফার্স্ট কাজ কি হবে? ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন এই এক্সপেরিমেন্টে চাইছেটা কি, এই এক্সপেরিমেন্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে। ঠিক আছে, সো এক্সপেরিমেন্টে চাইছেটা কি ওটা সাইমা আমাদেরকে আগে বলে দিছে। কি বলে দিছে? যে এক্সপেরিমেন্ট থেকে আমরা কি করতে চাই? ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল এটা ডিটারমাইন করতে চাই। ওকে, ফার্স্টে এটা তুমি এক্সপেরিমেন্টের মোটিভ বুঝলা। ওকে, সো এখন তুমি এক্সপেরিমেন্টটা যখন নাকি এরকম সেটআপটা করবা, তোমার এখন এখানের মধ্যে বোঝা লাগবে কি এক্সপেরিমেন্টের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে। সো এটাতে আমাদেরকে হেল্প করছে জেরিন। সো বলে দিচ্ছে যে কারেন্টটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ভোল্টেজটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা কি হবে? আমরা কারেন্টটাকে চেঞ্জ করতে থাকবো, এন্ড কারেন্টটাকে যত চেঞ্জ করব এটা ভোল্টেজের উপর একটা ইফেক্ট আনবে। সো এই রিডিং গুলো আমরা নিব। কারেন্টের রিডিং কি দিয়ে নেওয়া যায়? অ্যামিটার দিয়ে। ভোল্টেজের রিডিং কি নিয়ে দেওয়া যায়? ভোল্টমিটার দিয়ে। সো এই রিডিং গুলো আমরা নিলাম। দেন এক্সপেরিমেন্টটা রিলায়েবল হওয়ার জন্য কি কাজ করতে হয়? 6টা বা এর থেকে বেশি রিডিং নিতে হয়। এক্সপেরিমেন্ট রিপিট করা লাগে ফুলটা আবার, অর প্রত্যেকটা রিডিং এর জন্য বারবার করে রিপিট রিডিং নিয়ে দেন এভারেজ করতে হয়। সো এই কাজগুলো করলাম, দেন আমরা একটা টেবিলের মধ্যে আমাদের রিডিং গুলি সব নোট ডাউন করছি। এখন এই যে টেবিলের মধ্যে নোট ডাউন করলাম, এখন আমাদের কি করতে হবে? যে কোন একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট ফাইনালি আমরা কিভাবে ডিসপ্লে করি? ইন দা ফর্ম অফ গ্রাফ, বিকজ গ্রাফে সুন্দর মতো অনেকগুলি ডেটা একবারে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে বুঝতে হবে যে একটা এক্সপেরিমেন্টের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোন অ্যাক্সিসে প্লট করা হয়? এক্স অ্যাক্সিসে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোন অ্যাক্সিসে প্লট করা হয়? ওয়াই অ্যাক্সিসে। সো তাহলে ভোল্টেজটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করি এন্ড কারেন্টটাকে যদি আমরা এক্স অ্যাক্সিসে প্লট করি, সো তাহলে আমাদের এই গ্রাফের গ্রেডিয়েন্ট এন্ড ওয়াই ইন্টারসেপ্ট কি দিচ্ছে? আমাদের এক্সপেরিমেন্টের মেইন মোটিভটা যে ছিল যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইএমএফ এর ভ্যালু বের করার যে ইন্টেনশনটা ছিল, ওই দুটো ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা দেখলাম যে gradient of the graph will give us the negative of internal resistance, or y-intercept of the graph will give us what? EMF of the cell. So this is how we can determine the EMF of a cell and the internal resistance of the cell. সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে এক্সপেরিমেন্ট আমরা কিভাবে কি করব? মারিয়া? মারিয়া কি কিছু বলতেছো? আমি শুনতে পাচ্ছি না। ওকে, সো কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? সিয়াম, নাবিলা, সুপ্ত? হ্যাঁ, এটা ইউনিট 3 এর, বাট আমরা একটা ডিসকাস করে রাখলাম আর কি। বুঝতে কি কোনো সমস্যা হয়েছে সাইমা? ওকে, সো তাহলে দিস ইজ হোয়াট উই হ্যাড ফর দিস চ্যাপ্টার। ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স চ্যাপ্টারের জন্য আমাদের এতটুকুই ছিল। এন্ড তোমাদের একটা জিনিস এখানের মধ্যে, এইটা থার্সডে ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে, এইটা প্লাস তোমরা পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস, এই জিনিসটা কিন্তু আমরা আজকের ক্লাসে ডিসকাস করছি। এই যে work done is equal to voltage into charge, charge is equal to current into time, power is equal to current into voltage, then power is equal to I square R. তো এইগুলা জিনিস তোমরা নিজেরা রিডিং করে নিতে পারবে, এন্ড আমি জেন ব্যাচের ভিডিও একটা তোমাদেরকে আজকের ভিডিওর সাথে দিয়ে দিব। সো 4B এর এই 5 নাম্বার যে পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিট, এই জিনিসটা তোমরা ওই ভিডিও দেখে নিবা। বুঝতে কোনো প্রবলেম ফেস করার কথা না। স্টিল যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে ওটা বলবা, আমরা ওগুলো সলভ করব। এন্ড এইটার চেক পয়েন্ট কোশ্চেন গুলি, এই দুইটা চেক পয়েন্টের হোমওয়ার্ক থাকবে তোমাদের ফর থার্সডে। ঠিক আছে,
যে পেজ নাম্বার 189 আর এটা কত পেজ নাম্বার 185। সো তাহলে পেজ নাম্বার 185 এন্ড 189 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলো থাকবে তোমাদের হোমওয়ার্ক ফর থার্সডে। যে পরশু দিনের জন্য এগুলা হোমওয়ার্ক, এন্ড সানডের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে এক্সাম প্র্যাকটিস। ঠিক আছে, সানডের জন্য তোমাদের এক্সাম প্র্যাকটিসের এই কোয়েশ্চেন গুলা হোমওয়ার্ক থাকবে। এগুলা খুবই খুবই ইজি, এত বড় কোনো ইস্যু ফেস করার কথাই না। স্টিল আমরা সানডের ক্লাসে এগুলা জিনিস নিয়ে ডিসকাস করব। যে থার্সডের ক্লাসে ফার্স্টে এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি শেষ করার পর ইলেকট্রিসিটির কতগুলি জেনারেল নলেজ অর আউট অফ সিলেবাস কয়টা ব্যাপার আমি একটু ডিসকাস করব তোমাদের সাথে, যেগুলি তোমাদেরকে হেল্প করবে কোশ্চেন পেপারের কোশ্চেন গুলি ট্যাকেল করার জন্য। ওকে, এন্ড চেক পয়েন্ট কোশ্চেন গুলি এগুলা তো থার্সডে তে শেষ করলাম, দেন সানডে তে চেক ওই এক্সাম প্র্যাকটিস কোশ্চেন গুলো সলিউশন করব। দেন ফ্রম নেক্সট টিউসডে, সো নেক্সট টিউসডে কবে 22nd ডিসেম্বর we will start waves. Okay, waves ইউনিট 2 এর সবচেয়ে বড় চ্যাপ্টার, এন্ড এই ওয়েভস এর এইটাই আমাদের জানুয়ারি মনে করো যে সেকেন্ড উইক অর থার্ড উইকের শুরুতে তখন আমাদের এই টপিকগুলো আমাদের শেষ হয়ে যাবে, ওয়েভস এর যাই থাকুক। ওকে, তো তাহলে থার্সডের জন্য তোমাদের ফার্স্টে হোমওয়ার্ক থাকবে ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স আর পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস, এই দুইটার চেক পয়েন্ট কোশ্চেন গুলা। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। ভাইয়া একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ করো। পলিলিথিয়াম আয়ন ব্যাটারিতেও তো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাই না? হ্যাঁ কিন্তু ওইখানে তো কেমিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ হয় না, জাস্ট আয়ন গুলো রিলিজ করে। তাইলে ওইটার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি সেম থাকে? হ্যাঁ হ্যাঁ, এইখানেও রেজিস্ট্যান্সের ভ্যালুটা সেম থাকে। এখানের মধ্যে তুমি যে জিনিসটা সাজেস্ট করছিলে, তুমি টেম্পারেচার রিলেটেড একটা প্রসিডিউর সাজেস্ট করছিলে না, যে একটা কেমিক্যালের জন্য একটা সার্টেন টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স হলো ফিক্সড। তো তাহলে আমরা টেম্পারেচার বের করেই তো এই জিনিসটা বের করতে পারি, এটা বলছো না তুমি? সো ওইটার জন্য আমি বললাম যে এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি টেম্পারেচারের ওই জিনিসটা একটু প্রবলেম হয়, বিকজ টেম্পারেচারের ওই ফ্লাকচুয়েশনটা সমস্যা, প্লাস ওই কেমিক্যালস গুলি যে ওরকম কি করতে থাকবে, তাদের রিঅ্যাকশনের জন্য যে আয়নস গুলি রিলিজ করে বা যেই পিডিটা প্রডিউস করে, ওই জিনিসটা হলো আমাদের কি থাকে, ভেরিয়েবল থাকে, বিকজ অফ দা কেমিক্যাল রিঅ্যাকশনস। তো ইলেকট্রন গুলি যে কলিশন করেন এইসব করে, ওগুলা কিন্তু আমাদের কি হবে, একটু একটু করে চেঞ্জ হইতেই পারে। বুঝতে পারছো? আমরা যে কারেন্ট এন্ড ভোল্টেজ এগুলো যে ফিক্সড বলি, এগুলো কিন্তু কখনোই আমরা ফুললি এনশিওর করতে পারবো না যে ফিক্সড, একটু হলেও তাদের মধ্যে একটা ফ্লাকচুয়েশন থাকবে। বুঝছো? কিন্তু পলিলিথিয়াম ব্যাটারির ওইগুলা তো অনেক কম হওয়ার কথা না, যেহেতু জাস্ট আয়ন হয়, কোনো কম্পাউন্ড হ্যাঁ, চেঞ্জ হয়ে অন্য কম্পাউন্ড এর হয়। জন্যই তো এর জন্যই তো ওগুলা ব্যাটারিতে আমাদের পারফরমেন্স আরো ভালো, যে তাদের অ্যাকচুয়ালি যত ভোল্টেজ সাপ্লাই করার কথা ওইটার কাছাকাছি তারা একটা ভোল্টেজ দিতে পারে। বাট স্টিল তাদের ভিতরেতেও ওই আয়নস গুলি যে রিলিজ করতেছে, এখন আয়নস গুলি রিলিজ করলে কি হবে বলো তো? ওই ব্যাটারি গুলো যে আয়নস গুলি রিলিজ করলো, দেন হোয়াট দে উইল ডু, তোমার এক্সটার্নাল সার্কিটে ইলেকট্রন যখন অ্যাট্রাক্ট। এক্সটার্নাল সার্কিটে যখন নাকি ওরকম ভোল্টেজ সাপ্লাই করতে হবে, এক্সটার্নাল সার্কিট দিয়ে কি আয়নস মুভ করবে নাকি ইলেকট্রনস মুভ করবে? ইলেকট্রন। তো তখন ওই ইলেকট্রন গুলা কি করবে, আয়ন গুলির সাথে ইন্টারাকশনের জন্য, বা ওই আয়নস গুলি যে রিলিজ করতেছে, ওই রিলিজ করার ওই ম্যাটেরিয়াল গুলির সাথে কি করতে পারে, ইন্টারাকশনের জন্য রেজিস্ট্যান্স ফিল করতে পারে। বুঝছো? ও ঠিক আছে, ঠিক আছে। ওকে দেন। আর কোনো কোয়েশ্চেন আছে? না। লামিয়া? ওকে, সো তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, ক্লাস তাহলে শেষ করি।